সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতীয় সেনাদের মন ভাঙতে সীমান্তে লাউড স্পিকারে গান বাজাচ্ছে চীন। রাজ্যসভায় বিস্ফোরক তথ্য রাজনাথের। ভারতীয় ভূখণ্ডের ৩৮,০০০ বর্গ কিলোমিটার জুড়ে চীন সেনার অবস্থান। কঠিন হুঁশিয়ারি, এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন সৌদি বাদশা। পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাচ্ছে, সংসদে বললেন লকেট চ্যাটার্জি। ইরান ইস্যুতে আন্তর্জাতিক অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুমকি দিল ওয়াশিংটন। দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূত হত্যার প্রচেষ্টার অভিযোগ, তেহরানের প্রতিক্রিয়া। এবং সবশেষে জানাবো, ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপনের ব্যাপারে তেহরানের সেমিনার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় সেনাদের মন ভাঙতে সীমান্তে লাউড স্পিকারে গান বাজাচ্ছে চীন। গত কয়েক মাস ধরে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত চলছে ভারতের। এবার সেই লাদাখেই লাউড স্পিকার দিয়ে ভারতীয় সেনাদের পাঞ্জাবি গান শোনাচ্ছে চীনের সেনারা। বলা হচ্ছে, ভারতীয় সেনাদের মনোবল ভাঙতেই চীনের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে। ভারতের এক সাবেক সেনা প্রধান জানায়, ৬০-এর দশকেও এমন পন্থা অবলম্বন করেছিল চীন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনোভাবেই চীনের সঙ্গে খারাপ সম্পর্ক চাইছে না তারা। লাদাখের গালওয়ান উপত্যকায় গত ১৫ই জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ জন সেনা নিহত হয়। এরপরেও লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিকবার সংঘর্ষ হয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। রাজ্যসভায় বিস্ফোরক তথ্য রাজনাথের। লাদাখে ভারতীয় ভূখণ্ডের ৩৮,০০০ বর্গ কিলোমিটার জুড়ে চীন সেনার অবস্থান বলে জানালেন রাজনাথ সিং। বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় তিনি কথা বলেন। এর আগে গত মঙ্গলবার ভারতের লোকসভায় বক্তব্য রাখেন রাজনাথ। সেখানে চীনকে পরিষ্কার বার্তা দেন তিনি বলেন, সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় সেনা। যে কোনো দখলদারির মনোভাবের প্রেক্ষিতে প্রতিবেশীকে কড়া শাস্তি দেয়ার ক্ষমতা ভারতের আছে। উল্লেখ্য, মুখে শান্তির কথা বললেও সীমান্তে খালি লোকবল ও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে চীন। সামঞ্জস্য বজায় রাখার জন্য একই পথে হাঁটছে ভারত, এমনটাই জানিয়েছে ভারতীয় মিডিয়া। কিন্তু এর ফলে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে সীমান্ত। প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ জায়গার দখলও এখন ভারতের হাতে, ফলে খেলা অনেকটাই ঘুরেছে। এদিকে লোকসভায় রাজনাথের বক্তব্যের পরই তর্জন গর্জন শুরু হয় চীনের। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়, যুদ্ধ অথবা শান্তি, চীন দুই রাস্তাতেই হাঁটতে রাজি। চীনের জাতীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনকে উদ্ধৃতি করে জানানো হয়, চীনা সেনার চাপেই নাকি ভারতীয় সেনা সীমান্তে শান্তির কথা বলছে। ভারত চীনের চাপেই শান্তির বার্তা দিচ্ছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। কঠিন হুঁশিয়ারি, এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন সৌদি বাদশা। আবারও ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকার করল সৌদি আরব। দেশটি মধ্যপ্রাচ্যের শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় তাদের নীতিতে সবসময়ের মতোই অটল রয়েছে। এ অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করে এমন কোনো অপচেষ্টাকেই বরদাস্ত করা হবে না বলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি মন্ত্রিসভা। বুধবার অনলাইনে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একথা বলেন। সৌদি মন্ত্রিপরিষদ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে মন্ত্রীরা তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিল। ফলে ১৯৬৭ সালে ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল। মন্ত্রিপরিষদের বৈঠকে আরও বলা হয়, ফিলিস্তিনিদের জন্য আমরা এমন একটি সমাধান চাই যা আরব বিশ্বের শান্তি ও সংহতি রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য ও বিবেচিত হবে।
সৌদি আরবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ডক্টর মাজেদল কাসবি ব্রিফিংয়ে বলেন, সভায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের সামরিক ও বেসামরিক নাগরিকদের উপর হুতি সন্ত্রাসীদের হামলার নিন্দা জানানো হয়েছে। মন্ত্রিসভায় হুতিদের আক্রমণকে প্রতিহত করার জন্য আরব লীগের কর্মতৎপরতার প্রশংসা করা হয়। এছাড়া সভায় কাবুলে আফগান ভাইস প্রেসিডেন্টের উপর হামলার নিন্দা জানিয়ে সব প্রকার সহিংসতা, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আফগানিস্তানের প্রতি সংহতি প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার সৌদি সরকারের মন্ত্রিসভায় বৈঠকের পর এক বিবৃতিতে 1966 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সৌদি আরবের অবস্থানও স্পষ্ট করা হয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে বাহরাইন ও আরব আমিরাতের পথ অনুসরণ করবে তারা। পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফের মুখ খুললেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। বুধবার সংসদে তিনি বলেন, পশ্চিমবঙ্গ কাশ্মীর হয়ে যাচ্ছে। এদিন সংসদে তেলেনীপাড়ার ঘটনার কথা উল্লেখ করেন তিনি। লকেট দাবি করেন, তার অভিযোগ শুনে বিরোধীরা তাকে সাম্প্রদায়িকও বলতে পারে। এমনকি তেলেনীপাড়ায় তাকে ও অর্জুন সিংকে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও জানান তিনি। একই সঙ্গে পিসি ভাইপো বলে মমতা এবং অভিষেককে কটাক্ষ করতে বলা হয় তাকে। তিনি বলেন, গরুর দুধ দেব পিসি ভাইপোকে, আর তার জন্য লাথি খাবে পশ্চিমবঙ্গের মানুষ। একই সঙ্গে বিজেপি নেতা খুনের ঘটনাও উল্লেখ করেন। বলেন, সিরিয়াল কিলিংয়ের মতো একের পর এক বিজেপি কর্মীদের মারা হচ্ছে ও মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র 2019 সাল থেকে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও চলতি বছর 18 অক্টোবর নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী নিষেধাজ্ঞা অবসানের কথা রয়েছে। ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েও যুক্তরাষ্ট্র ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়নে এখন পর্যন্ত ব্যর্থ হওয়ার পর হুমকি দিয়েছে, তেহরানের সঙ্গে যারাই অস্ত্র ব্যবসা করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক যে কোনো অস্ত্র নির্মাণ কোম্পানি যদি ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা শুরু করে তাহলে ওয়াশিংটন ওইসব কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি এলিউথ আব্রামাজ এ ব্যাপারে বলেছেন, ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক যে কোনো অস্ত্র কোম্পানি যদি ইরানের সঙ্গে সহযোগিতার পদক্ষেপ নেয় তাহলে তারা মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে। এমন সময় তিনি এই হুমকি দিলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন তার দেশ কোনো না কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার চেষ্টা করবে। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন কর্মকর্তাদের এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে তারা হতাশ হয়ে পড়েছে এবং যে কোনো মূল্যে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখতে তারা বদ্ধপরিকর। ওয়াশিংটন আশা করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব উত্থাপনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়ন করা যাবে, কিন্তু অন্য দেশের বিরোধিতার কারণে আমেরিকার সে প্রত্যাশা পূরণ হয়নি। ইতালির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নাতালি তুচি নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে আমেরিকার এই ব্যর্থতাকে ট্রাম্প প্রশাসনের বড় ধরনের কূটনৈতিক পরাজয় হিসেবে উল্লেখ করেছেন। এই ব্যর্থতার পর মার্কিন সরকার এখন বিশ্বের অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোকে ইরানের সাথে সম্পর্ক বজায় রাখার পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিল। প্রকৃতপক্ষে ওয়াশিংটন এ কারণে চিন্তিত যে ইরান বিরোধী নিষেধাজ্ঞা উঠে গেলে বিশ্বের অস্ত্র বাজারে তেহরান জায়গা করে নেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুরা বহুদিন ধরে এই অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে ইরানের কথিত হস্তক্ষেপ, ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে হুমকি হিসেবে তুলে ধরা, সন্ত্রাসবাদের প্রতি দেশটির কথিত সমর্থন, মানবাধিকার লঙ্ঘন, দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক হিসেবে তুলে ধরা প্রভৃতির মাধ্যমে ইরান আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসছে। এই নীতির অনুসরণ করে শত্রুরা এবার নতুন করে ইরান বিরোধী প্রচারণা শুরু করেছে, যা কিনা পলিটিকো সাময়িকীতে প্রকাশিত হয়েছে। মার্কিন সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা ও গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ইরান দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা চালিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের দাবি মার্কিন ও ইহুদিবাদী ইসরায়েলের যৌথ ষড়যন্ত্র ও চিন্তার ফসল এবং তা ইরান বিরোধী প্রচারণায় নতুন মাত্রা যুক্ত করেছে। এর আগে 2011 সালের 11 অক্টোবর একজন মার্কিন পদস্থ কর্মকর্তা কোনো দলিল প্রমাণ ছাড়াই দাবি করেছিল ইরান সৌদি আরবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা করেছে।
এরপর ইরান ওই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে লেখা চিঠিতে এ অভিযোগের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল। এবারও তারা আমেরিকার একটি প্রচার মাধ্যমের সহযোগিতায় হত্যা প্রচেষ্টার অভিযোগ এনেছে ইরানের বিরুদ্ধে। এমন সময় তারা ইরানের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে যখন সবারই জানা আছে যে বহু চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীকে আমেরিকা তৈরি করেছে। খোদ মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন যে আল কায়দা ও দায়েশ বা আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো সৃষ্টির পেছনে ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে, যাতে এদের মাধ্যমে মার্কিন লক্ষ্য বা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা প্রচেষ্টার অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছেন, বরং মার্কিন কর্মকর্তারাই সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বহু সন্ত্রাসী ও হত্যা পরিকল্পনার পাশাপাশি অন্য দেশে সামরিক হস্তক্ষেপ করেছে। এমনকি তারা আন্তর্জাতিক চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মতো স্পর্ধা দেখিয়েছে। এভাবে আমেরিকা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করে চলেছে এবং দেশটি গুন্ডা রাষ্ট্রে পরিণত হয়েছে। হত্যা ও জবরদখলের মাধ্যমে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ায় অবৈধ এই রাষ্ট্র এখনো বৈধতার সংকটে ভুগছে। এটা ইসরায়েলের জন্য এমন এক তিক্ত বাস্তবতা যে কোনো আপোষ প্রক্রিয়ার মাধ্যমেই এই অবস্থা থেকে তারা আজও বেরিয়ে আসতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর জানুয়ারিতে ডিল অব দ্য সেঞ্চুরি নামক বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক একটি পরিকল্পনা তুলে ধরেন। ওই পরিকল্পনা উত্থাপনের অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছাড়াও আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূতরা সেখানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই 3 দেশের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেছিলেন, এটা অত্যন্ত খুশির ব্যাপার এ কারণে যে এ ধরনের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ইসরায়েলের সঙ্গে আপোষ প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 13 আগস্ট ইসরায়েল ও আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়ার পর 1 মাসেরও কম সময়ের মধ্যে তিনি 11 সেপ্টেম্বর বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার খবর দিয়েছেন। ষড়যন্ত্রমূলক মার্কিন পরিকল্পনা ডিল অব দ্য সেঞ্চুরি উত্থাপন এবং ইসরায়েলের সঙ্গে এ অঞ্চলের কোনো আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ এমন একটা ষড়যন্ত্র যে সম্পর্কে সারা বিশ্বের মানুষের সচেতন হওয়া জরুরি, যাতে করে ফিলিস্তিনিদের উপর জুলুম নির্যাতনকারী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ একমত হতে পারে। ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, ইসলামী পুনর্জাগরণ বিষয়ক সংসদ তাদের দায়িত্বের বিষয়ে ভালোভাবে অবহিত আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। পর্যবেক্ষকরা বলছেন, আমিরাত, সৌদি আরব ও বাহরাইন সহ আরো যেসব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে স্বপ্ন দেখছে, তাদের এটা জেনে রাখা উচিত যে এই সম্পর্ক স্থাপনের ফলে তারা ফিলিস্তিনিদের অধিকার পদদলিত করবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের এই উদ্যোগ শুধু যে ফিলিস্তিনিদেরকে ক্ষতিগ্রস্ত করবে তাই নয়, একই সাথে হাজার হাজার ফিলিস্তিনির রক্ত ঝরানোর অপরাধে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোও শরিক হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।